আসসালামু আলাইকুম। তীব্র শীতে ভালো থাকার জন্য 4টি টিপস আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রথম টিপস, শাল চাদর নিয়ে। শাল চাদর আমরা যেভাবেই পরে থাকি না কেন কেমন জানি পরে যায়। এই ঝামেলার জন্য অনেকেই পরতে চায় না, আর এই তীব্র শীতে শাল চাদরটা পরলে অনেকটা আরাম লাগবে। এজন্য শাল চাদর পরার আমি একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি প্রথমে শাল চাদরটা ভাঁজ করে নিলাম। এবার স্কেল দিয়ে মাপ করে দুই সাইডে এক স্কেল পরিমাপ রেখে এরপর এই মাঝখানে এই জায়গাটায় এখানে একটা সেলাই করে দুই পাট আটকিয়ে দিতে পারেন। আমি এখানে একটা লেস দিয়ে দিচ্ছি, এতে করে একটা ডিজাইনের মতো হবে, দেখতেও ভালো লাগবে। লেসটা দুই সাইডের সাথে এভাবে করে সেলাই করে দিচ্ছি। পুরোটা সেলাই করে আটকানোর পর দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার কীরকম হয়েছে। এই যে দেখেন, সেলাই করে আটকে দেওয়ার পরে এখন একটা হিজাবের মতো হয়েছে। তাই এই চাদরটা আপনি যদি এভাবে যদি পরে নেন, এতে করে আপনি কাজ করতে সুবিধা পাবেন আর চলাফেরা করতেও সুবিধা পাবেন। তীব্র শীতে চাদরটা এভাবে করে নিয়ে পরে নেবেন, এতে করে আপনি অনেক আরাম পাবেন আর এই শীতের মধ্যেও ভালো থাকতে পারবেন। আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে। তীব্র শীতে আমাদের শরীর আত্মারও যত্ন নেওয়া অনেকটা দরকার। পা ফাটাটা বেশি হয়ে থাকে সবারই, তাই আপনাদের সাথে একটা রেমেডি শেয়ার করছি। এই রেমেডিটা দিলে আপনার পা থাকবে নরম, সফট আর কখনো পা ফাটবে না। এজন্য আমি নিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে এখন আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে এর থেকে আমি রস বের করে নেব। পেঁয়াজটা গ্রেট করার পরে আমি এর থেকে রস বের করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, আর দিচ্ছি 1.5 চামচের মতো লেবুর রস। এরপরে দিচ্ছি কিছুটা পরিমাপ পেস্ট, আর দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে এই কয়টি উপাদান দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার সব শেষে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়া। এবার সবগুলো উপকরণ মিক্স করে এভাবে একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। এই রেমেডিটা আপনার পা থাকবে নরম, সফট, আর পা ফাটা থাকলেও তা চিরতরে চলে যাবে। এই তীব্র শীতে এরকম একটা রেমেডি তৈরি করে নিতে পারেন, এতে করেও আপনি ভালো থাকতে পারবেন। ধোয়া, কাচা আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ঘরে বসে আমি কম্বল পরিষ্কার করি আর সেই সাথে জীবাণুমুক্ত করে নেই, এজন্য আমার পুরো ভিডিওর সাথেই থাকো। এই যে আমি এখন কম্বলটি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমি খাটের উপরে ছড়িয়ে নেব, তোমরা ইচ্ছে করলে নিচেও ছড়িয়ে নিতে পারো। এই যে দেখো, কেমন জানি হাত দিলে হাতে বাজে, কেমন একটু ধুলা ধুলা ভাব। কিন্তু এগুলো যদি আমরা পড়তে যাই, দেখা যাবে যে আমাদের হাঁচি কাশি হবে, অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই তার আগে কম্বলটি আমি কিভাবে পরিষ্কার করে নেই দেখে নাও। প্রথমে আমি কম্বলটি পুরো খাটে ছড়িয়ে নিচ্ছি। কম্বল পরিষ্কার করার জন্য এখন আমি একটা লবণের পট নিলাম। এই যে উপরে ছিদ্র করা আছে, এর মধ্যে এখন আমি এই লবণের পটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। প্রায় 1.5 চামচের মতো বেকিং সোডা দিচ্ছি। এরপরে দেব এর মধ্যে ট্যালকাম পাউডার। আমি এখানে আমরা যে পাউডার ব্যবহার করি ওই পাউডার দিয়ে দিচ্ছি। আর দুটো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখন এই বেকিং সোডা আর পাউডার পুরো কম্বলের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই যে লবণের পটটা নিয়ে ছিদ্র আছে, এজন্য পুরোটা সুন্দর ভালোভাবে কম্বলের উপরে দেওয়া যাবে। দেখেন, পুরোটা সুন্দর ছড়িয়ে পড়ছে। এই বেকিং সোডা কম্বলের ভিতরে যে গভীর ময়লাগুলো আছে, অনেক দিন ধরে রয়েছে, ভিতরে ধুলাবালু জমে রয়েছে, এগুলো আপনার তুলে নিতে সাহায্য করবে। আর ট্যালকাম পাউডার দিলাম। এই যে এটা আটকানো ছিল, কেমন একটা গন্ধ আসে, এতদিন ছিল প্রায় 1 বছরের মতো। এই ট্যালকাম পাউডার দেওয়ার জন্য আর ওইরকম বাজে গন্ধ আসবে না।
সুন্দর ভালো একটা ঘেরান আসবে। বেকিং সোডা আর ট্যালকাম পাউডার মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি একটা শলার জারের সাহায্যে এভাবে ঝেড়ে নিচ্ছি পুরোটা কম্বল। এর মাধ্যমে ধরেন আমার ওই ময়লা থাকলে এগুলো উঠে গেছে, এগুলো আমি জারের মাধ্যমে ঝেড়ে নিচ্ছি। আর এই দুইটা ভালোভাবে কম্বলে লেগে এখন ধরেন সুন্দর ভালো একটা ঘেরান আসবে, ওইরকম আর গন্ধ আসবে না। বেকিং সোডা আর ট্যালকাম পাউডারের মাধ্যমে যে ময়লাটা আমি আলগা করলাম, এখন আমি আবার কম্বল আমার ফাইনালি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে একটা বলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি শ্যাম্পু দেওয়ার জন্য দেন আমাদের কম্বলটা সুন্দর ভালো পরিষ্কার হবে এবং নরম সফট থাকবে। শ্যাম্পুর জন্য ভালো একটা পিচ্ছিল ভাব থাকবে। আর এরপরে দিচ্ছি আমি ভিনেগার কম্বলের দীর্ঘদিনের ময়লা তুলে নিতে সাহায্য করবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্যাভলন। আপনারা স্যাভলন ডেটল দিতে পারেন, যেহেতু অনেক দিন রয়েছিল এজন্য এটা আমি স্যাভলন দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম। এখন এই তিনটা দিয়ে একেবারে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে তিনটা উপাদান প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিছি। আপনাদের কম্বলের মাপ অনুযায়ী ওইরকম পানি বুঝে পরিমাপটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ওভাবে দিয়ে দেবেন। এরপরে আমি একটা এই যে নরম একটা তাওয়ালে নিলাম, এই তাওয়ালটা ভাঁজ করে নিচ্ছি। এরপর এখন এই তাওয়ালটা ভিজিয়ে দেন, এটার থেকে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। এখন এই তাওয়ালটা দিয়ে পুরোটা কম্বল আস্তে আস্তে ভালোভাবে এভাবে মুছে নিচ্ছি। এতে করে আপনার কম্বলের ময়লাগুলো তুলে নেবে, এরপরে কম্বলটা জীবাণুমুক্ত হবে। এই যে কম্বলের সাইডের বর্ডারগুলো এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। সাইডটা আমাদের হাত লাগে বেশি, সাইডেই বেশি ময়লা হয়, তাই এভাবে আস্তে আস্তে সুন্দর এভাবে মুছে নেবেন, তাহলে পুরোটা কম্বলের ময়লা উঠে যাবে। দুইও সাইড ভালোভাবে মোছার পরে এরবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কম্বলটা কতটা পরিষ্কার হয়েছে, একেবারে দেখে নতুনের মতো লাগছে। এখন এভাবে ছড়িয়ে রেখে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। অতটা তো ভেজে নেয়, হালকা শুধু উপরে কাপড় দিয়ে মুছে নিছি, তাই রৌদে না দিলেও হবে। এভাবে শুধু ফ্যানের বাতাসেই দুই সাইড শুকিয়ে নিতে পারেন। তীব্র শীতে মোটা কম্বল ব্যবহার করার আগে অবশ্যই আমার এই পদ্ধতি ব্যবহার করে কম্বলটি পরিষ্কার করে নেবে, এতে করে তোমরা ভালো থাকতে পারবে। তীব্র শীতে আমাদের আরেকটা সমস্যা হলো কাপড় শুকানো নিয়ে। মোটা কাপড়গুলো শুকানো যায় না, রোদে তেমন তাপ থাকে না, মাঝে মাঝে রোদ তো দেখাই যায় না। আর এক্ষেত্রে বাচ্চাদেরও বেশি সমস্যা হয়, বাচ্চাদের কাপড়গুলো শুকানো হয় না, আদা ভিজা থাকে। এই আদা ভিজা কাপড় পরালেও ঠান্ডা লাগার ভয় থাকে। এজন্য আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে একটা ছেনি নিয়েছি, এটা একেবারে অল্প আছে, চুলার উপর দিয়ে গরম করে নিচ্ছি। এরপরে এর উপরে আমি এই যে এই কাপড়টি এভাবে করে শুকিয়ে নিচ্ছি। এই কাপড়গুলো পুরোপুরি শুকায় নেয় বাচ্চার এডি, তাহলে এগুলো আমি হাত দিয়ে চাপ দিয়ে এভাবে উল্টিয়ে ফিরিয়ে শুকিয়ে নিচ্ছি। এভাবে আমি বাচ্চার সব কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। এরপরে বাচ্চার এই যে ছোট প্যান্টগুলো এভাবে করে আমি শুকিয়ে নিচ্ছি। এতে করে এই কাপড়গুলো শুকনো থাকবে, গরম থাকবে, বাচ্চাও পরে খুব আরাম পাবে। এরপরে একটা সিলভারের পাতিল এভাবে উপর করে নিয়েছি, চুলার উপর অল্প আছে। এই পাতিলের উপরে মোটা প্যান্টগুলো দিয়েও আমি শুকিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বড়দের কাপড়গুলো এভাবে শুকাতে পারবেন, এতে করে বাচ্চা বড় সবাই ঠান্ডা থেকে ভালো থাকতে পারবো। তীব্র শীতে ভালো থাকার জন্য 4টি টিপস আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।